বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এবং তার সুপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিপালিত চরিত্র তারানাথ তান্ত্রিকের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন একটি তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাহিনী মোহিনী। কলমে অভিপূর্ণ ভার্গব। আজকের গল্প পাঠে আছে সায়ন্তন এবং সূত্রধরে আমি তৃষা। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ ও মোহিনী। শীত এসেছে। উত্তরে জালনা থেকে আসা ফুরফুরে ঠান্ডা হাওয়া তার ইঙ্গিত দেয়। আমার ঘরের একটা উত্তরের জালনা আছে, সেই জন্যই টের পাই। শীতের দুপুর, বসে আছি ঘরে। বাড়িতে বউ বাচ্চা কেউ নেই। বউ তার বাপের বাড়ি গিয়েছে শীতের ছুটি কাটাতে। তাই অল্প কিছু রান্না বান্না নিজেই করে খাওয়ার পর্ব সেরে নিলাম। আমার তো দুপুরের ঘুমের অভ্যাস নেই, তাই দুপুরটায় একা একা বসে কি করব ভেবে না পেয়ে নিজের মতোই একটা বই পড়ছিলাম। হঠাৎ তারানাথের কথা মাথায় এলো। মনের ভিতর থেকে কেউ যেন বলে উঠল, আজকের বিকেলটা ঠাকুরমশাইয়ের কাছে গল্প শুনে কাটালে কেমন হয়। শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে, তাই সন্ধেটা মুড়ি তেলে ভাজা সহযোগে ঠাকুরমশাইয়ের গল্প না শুনলে খুব পাপ হবে বলে আমার মনে হলো। ঠাকুরমশাই যেন ক্রমেই আমার আর আমার বন্ধু কিশোরীর পরমাত্মা হয়ে উঠেছে এই কদিনে। মানুষটা যেসব গল্প আমাদের শোনান সেগুলো সাধারণ চিন্তাধারার আজগুবি বলে মনে হলেও কোথাও না কোথাও আমাদের অবিশ্বাসের ভিতটাকে নাড়িয়ে দিয়ে যায়। হ্যাঁ, হয়তো আমরা সেখান থেকে গল্প শুনে বেরিয়ে গেলে ঠাকুরমশাইয়ের বলা সমস্ত গল্প বা বলা ভালো তাঁর অভিজ্ঞতাগুলোকে ফুৎকারে উড়িয়ে দিই, কিন্তু যতক্ষণ আমরা তাঁর সামনে বসে তাঁর অভিজ্ঞতার কথা আত্মসাৎ করছি ততক্ষণ মনে হয় কোনো এক বিশ্বাসের মোহজাল আমাদের আবদ্ধ করে রেখেছে। সেখানে কিছুতেই আমরা অবিশ্বাসকে জায়গা দিতে পারি না। তা সে যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। দুপুরের খাওয়াটা সেরে নিলাম আগে। তৈরি হয়ে 3:30টার সময় বেরিয়ে পড়লাম। ভাবলাম যাচ্ছি যখন একেবারে কিশোরীকে ডেকেই নিয়ে যাই। বাড়ি থেকে বেরিয়ে মোড়ের মাথায় কিশোরীর সঙ্গে দেখা। আমাদের টনকটা আবারও নড়েছে একসঙ্গে। একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। কিশোরী আমায় বলল, আরে তোমাকেই ডাকতে আসছিলাম, যাবে নাকি? টনক যখন নড়েইছে তখন যাওয়াই যাক। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। এই যাওয়ার সময় এক ঠোঙা তেলে ভাজা আর পাসিং শোটা নিয়ে নেবো, কেমন? চলো। তুমি তো মনে হচ্ছে ভাইয়া সকাল থেকে পরিকল্পনা করে বসে আছো। আরে না না, এই একটু আগেই মনস্থির করলাম। শীতটা দুদিন হলো বেশ জাঁকিয়ে পড়েছে। বাড়িতেও কেউ নেই। সন্ধ্যেটা আর একা একা ঘরে বসে কাটাতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম মুড়ি তেলে ভাজা সহযোগে ঠাকুরমশাইয়ের গল্প শুনে শীতের এই সন্ধ্যাটা বরং কাটুক। বর্ষার সন্ধ্যা আর এই শীতের সন্ধ্যা, এইগুলোই তো অলৌকিক গল্প শোনার উপযোগী। বলেই দুজনে অট্ট হাসে হেসে উঠে তারানাথের বাড়ির দিকে পা বাড়ালাম। যেতে যেতে আমাদের দুজনের কথোপকথন কিন্তু থামলো না। কিশোরী বলল, ঘরে বসে থাকতে ভালো লাগছিল না বুঝলে। ওই তোমার কথা অনুযায়ী শীতটাও যা জাঁকিয়ে পড়ছে 2-3 দিন ধরে, তাই ভাবলাম এরকম সন্ধ্যাগুলোতে যখন ফাঁকাই আছি যাই একটু ঢু মেরেই আসি ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে। প্রথমে ভেবেছিলাম একাই যাই, তারপর ভাবলাম আমরা তো সেই প্রথম দিন থেকেই একই পথের পথিক। হ্যাঁ, তাই একই পথের প্রতীক যখন, তাহলে এক যাত্রায় পৃথক ফল হয় কেন? তাই তোমাকে ডাকতে চলে এলুম। এসে দেখি তুমি তো এক পা বাড়িয়েই রেখেছো। আমি মৃদু হাসলাম। আচ্ছা নাও নাও, এবার চলো দেখি, জলদি পা চালাও হে। বেশি দেরি হলে ঠাকুরমশাইয়ের সঙ্গটা বেশি পাওয়া যাবে না, আমাদের গল্পের সময় কমে আসবে তো। এই বলে আমি কিছুটা এগিয়ে গেলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখি যা কি কিশোরী আমার পাশে নেই।
পিছন ফিরে দেখি কিশোরী এখনো দাঁড়িয়ে রয়েছে সেই একই জায়গায় যেখানে আমাদের কথোপকথন শুরু হয়েছিল। মনে মনে ভাবলাম, আজ কিশোরীর হলোটা কি? এইরকম অদ্ভুত কথা বলছে, এতটা অন্যমনস্ক। ওকে তো এরকমটা কখনো দেখিনি। আচ্ছা, ও কি কিছু নিয়ে চিন্তায় রয়েছে? ও কি আমাকে মুখ ফুটে বলতে পারছে না নাকি বলতে চাইছে না? জিজ্ঞেস করে দেখি একবার। আমি ওর কাছে আবার ফিরে গেলাম। কি হলো কিশোরী, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। কিশোরী অনড়, অপলক দৃষ্টিতে অজানার উদ্দেশ্যে তাকিয়ে রয়েছে। চোখে মুখে যেন এক ভয়ের ছাপ স্পষ্ট। আমি যে তার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলছি, মনে হচ্ছে যেন সে আমার একটা কথাও শুনতে পায়নি। তরতর করে ঘামছে সে। ওর অবস্থা দেখে আমার খুব একটা ভালো মনে হলো না। অনেকবার ডাকার পরেও যখন কোনো সাড়া পেলাম না, তখন ওর গায়ে হাত দিয়ে ডাকাতেই ও ভূত দেখার মতো করে চমকে উঠল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? কিছু নিয়ে ভাবছো? কিশোরী ততক্ষণ অনেকটাই নিজেকে সামলে নিয়েছে। ঘাম মুছতে মুছতে বলল, না বিভূতি, আমি ঠিক আছি এখন, চলো যাওয়া যাক। এই, সত্যি করে বলো তো, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? মনের মধ্যে কিছু চললে আমাকে সেটা বলতে পারো। আরে না না ভাই, কিছু হয়নি, চলো। আচ্ছা বেশ, চলো তাহলে। কিশোরী মুখে কিছু না বললেও আমি বেশ বুঝতে পারলাম যে কিছু একটা ওর মনের মধ্যে নিশ্চয়ই চলছে। সারা রাস্তা আর একটাও কথা বলল না কিশোরী। আজকে ওকে যেন অন্যরকম লাগছে। অনেকবার জানার চেষ্টা করলাম যে সমস্যাটা কি হয়েছে ওর। ও সেই একই উত্তর। আমিও ভাবলাম আর ওকে বিরক্ত করব না। ও যখন বলতে চাইছে না, তখন ব্যাপারটা ওর মধ্যেই থাক। যদি ও নিজে থেকে কিছু বলতে চায় তাহলে বলবে, আর না হলে ওকে উত্তক্ত করে আর লাভ নেই। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মটলেনে। মটলেনের মোড়ের পানবিড়ির দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনতেই যাচ্ছিলাম। হঠাৎ আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম, কিশোরীর হাত। আমি অবাক হয়ে ওদিকে তাকিয়ে আছি বলে ও আমার মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আজকের রাতটা ঠাকুরমশাইয়ের বাড়িতে কাটাবে? কিশোরী এখানো কথায় আমি সত্যিই অবাক। কিশোরী কি পাগল হলো নাকি? সারা রাত এখানে থাকবে মানে? আমি ওকে বললাম, আরে কী সব বলছো, তুমি কি পাগল হলে নাকি? এখানে সারা রাত থাকবে? খাবে কি? আর যা ঠান্ডা পড়েছে তাতে তুমি এখানে থাকতে পারবে? ঠান্ডায় নিজের দুটো হাত ঘষতে ঘষতে কিশোরী বলল, খুব পারবো। আর খাওয়া দাওয়ার কিছু একটা ব্যবস্থা করে নেওয়া যাবে, ঠিক? তুমি বলো না রাজি কিনা। হ্যাঁ, সে না হয় রাজি, কিন্তু কালকের অফিস? আরে পরশু দিন অফিসে গিয়ে কিছু একটা বলে ম্যানেজ করে নেবে। তোমাদের অফিসে তো মাইনে কাটে না। তুমি তো একটু আগেই বললে তোমার বাড়িতে কেউ নেই, তাই বলছি চলো না। আমিও আজকে রাতে ঠাকুরমশাইয়ের সঙ্গ পেয়ে একটু স্বস্তি বোধ করবো। এই, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, তুমি তখন থেকে এরকম অদ্ভুত আচরণ করছো কেন? কই, কিছু না তো। ও, তুমি থাকবে কি না বলো না ভায়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ, চলো তবে চলো। হঠাৎ করেই বন্ধু কিশোরীর মুখে যেন উৎফুল্লতা লক্ষ্য করলাম। সে বলে উঠল, ঠিক আছে, তুমি 3টে পাসিং শোয়ের প্যাকেট নাও, আমি বরং একটা চ্যাঙারি করে তেলে ভাজা নিয়ে আসি। রাতেরটা না হয় রাতেই দেখে নেব। বলেই সেই বাবু চলে গেলেন তেলে ভাজা আনতে। আমি ওর ভাবগতিক বুঝতে না পেরে 3 প্যাকেট পাসিং শো কিনে নিলাম। এরপর দুজনে গিয়ে দাঁড়ালাম তারানাথের বাড়ির দরজার সামনে। আমি দরজার কড়া নাড়ার আগেই দরজা খুলে গেল। ঠাকুরমশাইয়ের মেয়ে দরজা খুলল। আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে চারি বলল, আসুন কাকাবাবু, বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছেন। আমি আর কিশোরী দুজনের মুখের দিকে তাকিয়ে রইলাম। যদিও বা আমরা জানি যে তারানাথ এই ব্যাপারগুলো বেশ ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু তবুও অবাক হলাম। আরও অবাক হলাম ঠাকুরমশাইয়ের মেয়ের মুখে এর পরের কথাগুলো শুনে। আমরা দুজনের দিকে তাকিয়ে আছি দেখে সে বলে উঠল, কই কাকাবাবু, আসুন। জানেন, আজ আপনাদের জন্য অনেক দিন পরে আমাদের বাড়িতে কচি পাঁঠার মাংস রান্না করা হচ্ছে। আপনারা থাকবেন বলে বাবা 2টো চৌকি আনিয়ে রেখেছে সকাল সকাল। দাদাকে বাজারে পাঠিয়ে 2 রকম মাছ, মাংস সব আনিয়ে রেখেছে।
ঠান্ডায় যাতে আপনাদের অসুবিধা না হয় তাই দুটো বালাপোষ আলমারি থেকে নামিয়ে সেই কোন সকালে রোদে দেওয়া হয়েছে। আর ঘরে আগুন জ্বালিয়ে ঘর গরম করার জন্য কাঠও এনে রাখা হয়েছে। এখানে থাকতে আপনাদের অসুবিধা হবে না একেবারেই। এক নাগারে কথাগুলো বলে ঠাকুরমশাইয়ের মেয়ে চলে গেল। কিশোরীর মুখ হাঁ হয়ে রয়েছে। বেশ বুঝতে পারছি ওর সারা শরীর ঘামতে শুরু করেছে। তার স্পষ্ট ছাপ তার মধ্যে দেখতে পাচ্ছি। আমিও যে অবাক হইনি তা নয়, কিন্তু আমার থেকে যেন আঘাতটা বেশি পেয়েছে কিশোরী। আমি কিশোরীকে আস্তে আস্তে বললাম, এর কোনো ব্যাখ্যা কি তোমার কাছে আছে কিশোরী? কিশোরী আমার দিকে তাকিয়েই থাকলো। তার শূন্য দৃষ্টি বলে দিচ্ছে তার মুখে বলবার মতো কথা নেই। কিশোরী ঠাকুরমশাইয়ের মেয়েকে জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায়? তখনই ভেতর থেকে ঠাকুরমশাইয়ের গলা শোনা গেল। তিনি কাঁচতে কাঁচতে বাইরের দিকে আসছেন। ভিতরের ঘরের দরজার কাছে তাঁকে দেখা গেল। তিনি পর্দা সরিয়ে বেরিয়ে এলেন। আমাদের দেখে তিনি খুশি হয়ে নিজস্ব ভঙ্গিতে বললেন, কই হে, দাঁড়িয়ে রইলে কেন? আরে বসো বসো। কিশোরীও আমি ওনার বলার পরে দাঁড়িয়ে আছি দেখে তিনি আবার বলে উঠলেন, কি হে, বসো, এখনো দাঁড়িয়ে রইলে যে? আমি তক্তপোষের ওপর বসতে বসতে বললাম, ঠাকুরমশাই, আমি এটা না হয় বুঝলাম যে আপনি জানতে পেরেছেন আমরা আসছি, কিন্তু আমরা যে এখানে থাকবার পরিকল্পনা করেছি সেটা কি করে বুঝলেন? তারানাথ দরাজ গলায় হাসি জুড়লেন। হাসতে হাসতেই নিজের মেয়েকে বলতে থাকলেন, চারি, ওদের জন্য চা বসাও, আমিও একটু খাবো। যাও মা, তাড়াতাড়ি যাও। হাসি তখনও থামেনি তারানাথের। হঠাৎ করেই হাসি থামিয়ে গম্ভীর গলায় তারানাথ আমাদের দিকে তাকিয়ে বললেন, যে তোমাদের আসার কথা জানতে পারছে এত দূরে বসেও, তার কাছে তোমাদের পরিকল্পনা জানাটা কি খুব একটা দুঃসাধ্যের বিষয়? দেখো, তোমরা যে আমাকে বিশ্বাস করো না সেটা আমি খুব ভালো করেই জানি। ভাবো হয়তো আমি নিছক ভয় দেখানোর চেষ্টা করি তোমাদের, বা এটাও ভাবো যে আমি তোমাদের অবলম্বন করে নিজের পসার বাড়াতে চাইছি। কিন্তু এর আগেও আমি তোমাদের বলেছি, আবারও বলছি, কি লাভ বলো আমার এসব করে? মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ হোক, স্নেহে হোক, আমার ভাত ডালের অভাব কোনোদিনই তেমন হয়নি। আশা করি মৃত্যুর আগে পর্যন্ত আর হবে বলে মনেও হয় না। তাহলে তোমাদের ঠকিয়ে আমি পয়সা নিতে যাবই বা কেন? আর এই বৃদ্ধ বয়সে নিজের মুখ ব্যথা করে সুস্থ শরীরকে ব্যস্ত করে আমার লাভটাই বা কি? কিশোরী মাথা নিচু করেই রইল। আমি বললাম, ওর কথায় আপনি কিছু মনে করবেন না ঠাকুরমশাই। আসলে আমার মনে হয় ও কিছু একটা নিয়ে বেশ চিন্তিত রয়েছে, যার কারণে। আমি এটাও জানি ও কি নিয়ে চিন্তিত। দেখো কিশোরী, তুমি যে সম্পূর্ণরূপে একজন সংসারী মানুষ সেটা আমরা সকলেই জানি, এবং এও জানি সংসারী হওয়ার কারণে তোমার উপর অনেক কিছু দায় বর্তায়। তাই বলে সমস্যা থেকে না পালিয়ে সমস্যার সম্মুখীন হতে শেখো, অন্তত চেষ্টা তো করো। আর তুমি যেটা নিয়ে চিন্তিত সেটা নিয়ে আমি কিছু উপায় বাতলে দেব, তাতেই কাজ হয়ে যাবে। যাও। দেখো, আবার ভেবে বসো না ঠাকুরমশাই কিছু জাহির করার জন্য সব বলছে। আমি কিছুই জাহির করার জন্য বলছি না, আর না বলছি নিজের ক্ষমতা প্রমাণের জন্য। তোমাদের সেই প্রথম দিন থেকেই আমি নিজের ভাতৃসম ব্যতীত আর কিছুই ভাবিনি। সেই অধিকার থেকেই বললাম। ঠাকুরমশাই অভিমান সহযোগে বললেন। কিশোরীকে দেখে মনে হলো ও খুবই ব্যথিত, ও কাঁদছে। ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে ওকে আশ্বস্ত করার জন্য বললেন, শোনো কিশোরী, আমার কথায় তোমার খারাপ লেগে থাকলে আমায় তুমি ক্ষমা করো, কিন্তু কথাগুলো সর্বৈব সত্য বই মিথ্যা নয়। দেখো, মানা বা না মানাটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এটুকুই বলতে পারি, আমার বলা কথাগুলো সমস্তটাই আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আমি আমার অভিজ্ঞতাই তোমাদের দুজনের সঙ্গে ভাগ করে নিই মাত্র। আর কেউ তো শুনতে চাইবে না, তাই তোমরা জোরাজুরি করো বলেই বলি, বুঝলে? আচ্ছা, আজ কি শোনাবেন আমাদের? শুনবে? এখনো শোনার ইচ্ছে আছে নাকি?
এই বলে ঠাকুরমশাই হো হো করে আবার হেসে উঠলেন। আজ তোমাদের আমি এমন একটা অভিজ্ঞতার কথা বলবো যে ঘটনায় আমাকে অনেকটাই বেগ পেতে হয়েছিল। আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম এই ঘটনায়। সেবারে আমার সমূহ বিপদ ঘটে যেত যদি না। বলতে বলতে অন্যমনস্ক হয়ে গেলেন ঠাকুরমশাই। অনেকক্ষণ চুপ করে থাকলেন। কিশোরী ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বলল, যদি না কি ঠাকুরমশাই? যদি না আবার তার দেখা পেতাম আমি। এবারে আমি বলে উঠলাম, কার দেখা পেয়েছেন ঠাকুরমশাই? মধুসুন্দরী দেবীর। কিন্তু তিনি তো। আমি পুরো কথাটা শেষ করবার আগেই ঠাকুরমশাই বলে উঠলেন, তিনি এসেছিলেন, আবার আমার কাছে তিনি এসেছিলেন। তার অশেষ দয়া আমার ওপর আবারও বর্ষিত হয়েছিল সেবার। শীত আস্তে আস্তে বাড়ছে। জালনার বাইরে তারানাথের তীক্ষ্ণ দৃষ্টি কোনো কিছু হাতড়ে বেড়াচ্ছে। আমাদের আনা বাসিন শোয়ে একটা নতুন বাক্স থেকে একটা সিগারেট বের করে তারানাথ সেটা ধরালেন। আমাদের জন্য আরেক প্রস্ত চাও আনা হয়েছে। ঠাকুরমশাই বাসিন শোয়ের মৌতাতে হারিয়ে গিয়েছেন অনেক বছর আগে। বোঝাই যাচ্ছে যে স্মৃতির পাতাগুলো গভীরে গিয়ে হাতড়াচ্ছেন তিনি। তাঁর চোখ মুখের অভিব্যক্তিগুলো ক্ষণে ক্ষণে এমনভাবে পরিবর্তিত হচ্ছে যেন সেই ঘটনাগুলো তাঁর চোখের সামনে এখনো ভেসে উঠছে। আমরা তাঁর অভিব্যক্তি লক্ষ্য করছি আর একে অপরের মুখের দিকে তাকাচ্ছি বারবার। এই সময় কথা বলে বিরক্ত করা মানে গল্পের ভাবনার ইতি টেনে দেওয়া। এর আগেও ঠাকুরমশাই আমাদের তার বিভিন্ন ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন, যা কস্মিনকালে কেউ সত্যি বলে বিশ্বাস করবে না। কিন্তু আজ তারা যেন একটু বেশি গম্ভীর। মোমের আলোতে ঘরের ভিতরের আলো আঁধারি এক অদ্ভুত মায়াজাল সৃষ্টি করেছে। আলোর খেলা চলছে ঠাকুরমশাইয়ের মুখমণ্ডলে। সিগারেটে আরো কয়েকটা টান দিয়ে তারানাথ তার গল্প শুরু করলেন। তোমরা এই ঘটনাটাকে কখনোই অসত্য বলে মনে করো না। এই ঘটনাটা কাউকে বলো না কখনো, এটা আমার একান্ত অনুরোধ। এই ঘটনা আমার জীবনের অন্যতম ভয়ানক ঘটনা বলেই আমি মনে করি। আসলে কিছু ঘটনা না চাইতেই মনের গভীরে এমন ছাপ রেখে যায় যা ভুলতে চাইলেও কোনোভাবেই ভোলা যায় না, ভোলা অসম্ভব হয়ে দাঁড়ায়। আমার স্বপ্নে এখনো মাঝে মাঝে সম্পূর্ণ দৃশ্যটা ভেসে উঠলে আমি শিউরে উঠি। এই ঘটনা যখন ঘটছে তখন আমি আমার সন্ন্যাস জীবন পালন করছি, ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক সঠিক সাধু সঙ্গের আশায় আশায়। আমি আগেও বলেছি যে জীবনে আমি যা পেয়েছি, যতটুকু পেয়েছি তা পথেই পেয়েছি আর পথেই হারিয়েছি। তো যাই হোক, সেবার আমি ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম রাজচন্দ্রপুরে। হ্যাঁ, আজকের ডানকুনির দিকে যেতে গেলে যে রাজচন্দ্রপুর জায়গাটা আছে সেখানেই। যে ঘটনার কথা বলছি তা প্রায় আজ থেকে ৩.৫ দশক আগের ঘটনা। আজকের মতো তখন পরিবহন ব্যবস্থাও এত উন্নত মানের ছিল না, না ছিল সেখানে তেমন জনবহুলতা। আচ্ছা, অমর জীবনের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে? হ্যাঁ ঠাকুরমশাই, মনে আছে। হ্যাঁ, তো সেই অমর জীবনী আমাকে তার কাল্পনিক শক্তির মাধ্যমে বার্তা পাঠিয়েছিলেন এই রাজচন্দ্রপুরে কিছুদিন ঘাঁটি গেড়ে বসার জন্য। তখন আমি বর্ধমান জেলার একটি অখ্যাত অঞ্চলের একটি জঙ্গলের পোড়ো বাড়িতে দুদিনের জন্য অবস্থান করছি। সপাক খাদ্য খেয়ে দিন গুজরান হচ্ছে। এক রাতে ওই বাড়িতেই শুয়ে আছি, হঠাৎ যেন কেউ কানের কাছে বলে গেল, ওঠো তারানাথ, উঠে পড়ো। রাজচন্দ্রপুরে তোমায় যে বড় প্রয়োজন। শীঘ্রই রাজচন্দ্রপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করো। কটা দিন ওখানেই থেকো, ওখানে গেলেই সবটা বুঝতে পারবে। আমি ধরফরিয়ে উঠে বসলাম। তার গলাটা বুঝতে আমার কোনো অসুবিধে হয়নি। এও জানি যে তিনি আমাকে ভিত্তিহীনভাবে কোনো কিছুই বলেননি, কোনোদিন বলেনও না। তবুও মন জানতে চাইল তার কাছে কি আছে সেখানে। আবারও তার গলা আমি আমার জাগরণে শুনতে পেলাম।
ওখানে গেলেই সবটা বুঝতে পারবে। তখন ভোরের আলো সবেমাত্র ফুটেছে। আমি আমার তল্পা গুটিয়ে রওনা দিলাম সেখান থেকে। এতটা পথ হাঁটা পথে প্রায় 3 দিন সময় লেগে গেল রাজচন্দ্রপুর পৌঁছতে। রাজচন্দ্রপুরের সীমানায় এসে যখন উপস্থিত হলাম তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে পতিত পাবনী গঙ্গা। হেমন্তকালের অন্তিম পর্ব চলছিল সেই সময়। গঙ্গার স্নিগ্ধ হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আমার। পরিবেশ দেখে মনে হলো সময়টা এখানেই থেমে গেলে হয়তো ভালো হয়। সব কিছু ঠিকঠাক লাগছে চারিদিকে। তাহলে অমর জীবন আমাকে এখানে আসতে বললেন কেন? মনে মনে নিজেকেই প্রশ্নটা করলাম। ভেতর থেকে কে যেন বলে উঠল, বাইরে থেকে যা দেখছো সেটা তো ঠিক নাও হতে পারে তারানাথ। ভিতরে যাও, সমস্তটা পরখ করে তারপর সিদ্ধান্তে আসো। যাও, এবার ভিতরে যাও। এই শটটাও অমর জীবনেরই ছিল। আমি আর কোনো দিকে না তাকিয়ে অমর জীবনের আদেশানুযায়ী সীমানার ভেতরে পা বাড়ালাম। সীমানার ভেতরে পা রাখতেই পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন টের পেলাম। সীমানার বাইরে এবং ভেতরের পরিবেশে আকাশ পাতাল পার্থক্য। সীমানার এক পা ভেতরে গঙ্গার হাওয়া এসে আর পৌঁছচ্ছে না আমার কাছে। আমি একটু অবাক হয়েছিলাম এই ঘটনা লক্ষ্য করে। আমি পরীক্ষা করার জন্য আবারও সীমানার এক পা বাইরে বেরোলাম। বেরিয়েই বুঝতে পারলাম এখানকার পরিবেশ আগের মতোই স্নিগ্ধ, মৃদুমন্দ বাতাস বইছে। মনে প্রশ্ন জাগল, সীমানার ভেতরে তাহলে এরকম গুমোট পরিবেশ কেন? কোনো অশুভ শক্তির ছায়া কি এই গ্রামে পড়েছে? না, মনটা অস্থির হয়ে উঠল। এদিক ওদিক তাকাতেই একটা বিষয় আমার চোখে পড়ল। যেই সীমানাটির কথা আমি এতক্ষণ ধরে তোমাদের বলছি সেটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম ওটা কৃত্রিমভাবেই তৈরি একটি অদৃশ্য সীমানা, যা তৈরি হয়েছে ওই গ্রামকে বাইরের পৃথিবী থেকে আলাদা করে দেওয়ার জন্য। আমি আবারও সীমানার ভেতর ঢুকলাম। এবার গ্রামের ভেতরে লোকালয়ের দিকে যাত্রা শুরু করলাম। যেতে যেতে বুঝতে পারছিলাম পরিবেশ আরও গুমোট হচ্ছে। হাওয়া বাতাস তো নেই, এমনকি ঝিঝির ডাক পর্যন্ত শুনতে পাচ্ছিলাম না। তখন আমার মনের সন্দেহটা নিশ্চয়তার রূপ নিল যে এখানে সত্যিই কিছু অশুভ রয়েছে, না হলে এরকম পরিবেশ হতে পারে না। আর ভাবার মতো কিছু না হলে অমর জীবনও আমাকে এমনি এমনি এতটা জোর দিয়ে এখানে পাঠাতো না। এতটা বলে তারানাথ থামলেন। বাসিং শোয়ের প্যাকেট থেকে আরও একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে একটা শুকটান দিয়ে আমাদের দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, আবার গল্পটা বোধহয় আজ তোমাদের ভালো লাগছে না, তাই না? আমি রসিকতা করে বললাম, এ কি ঠাকুরমশাই, আপনি নিজেই নিজের অভিজ্ঞতাগুলোকে গল্প বলে সম্বোধন করলেন? হ্যাঁ, সেটা কি ঠিক কথা? আপনি বলুন। বটে বটে, আমার কথার প্যাঁচে আমাকেই ফেলছো হে। অনেকক্ষণ তো বসে আছো, রাতও বাড়ছে। এখন কি তোমরা খেয়ে নেবে? তারপরে না হয় বাকিটা শোনাবো। ঠাকুরমশাই, আগে আপনার কথা শেষ হোক, তারপর না হয় খাওয়া দাওয়া হবে। আরে বাবা, আমরা তো আর পালিয়ে যাচ্ছি না, রাতও তো বাকি আছে, সে খাওয়া যাবে পরে। দেখো, তাহলে তো আমিও বলতে পারি যে পালিয়ে তো আমিও যাচ্ছি না, কিন্তু সময়ের কাজটা সময় না করলে জীবনে খুব পস্তাতে হয় ভায়া। এখন যা সময় হয়েছে তা হলো খাওয়ার উপযুক্ত সময়। তাই বলছি আগে খেয়ে নাও, তারপর সারা রাত তো রইলই গল্প শোনার জন্য। কই রে চারি, এ তোর কাকা বাবুদের খাবার দেওয়ার ব্যবস্থা কর। রাতের খাওয়া দাওয়া শেষ হলো। সে একেবারে ইলাহি আয়োজন করেছেন তারানাথ। প্রায় 6-7 রকমের পদ আমার আর কিশোরীর জন্য। দুজনেরই নাজেহাল অবস্থা একেবারে। ঠাকুরমশাই আমাদের বললেন, তোমরা আজকালকার ছেলেরা নাই কিছুই খেতে চাও না, এটাই তোমাদের সমস্যা। আমি তোমাদের মতো বয়সে থাকলে যা খেয়েছো তার দ্বিগুণ খাবার খেয়ে নিতাম।
তোমাদের মতো শ্রোতা পেলে আমারও বলতে ইচ্ছে জাগে বই কি। তাই তো তোমাদের নিজের পরিবারের লোক বলেই ভাবি। এই বালাপোষা গায়ে দিয়ে বসো, ঠান্ডা বাড়ছে। আপনিও গায়ে দিয়ে বসুন ঠাকুরমশাই। আমরা সবাই বালাপোষ গায়ে দিয়ে বসলাম। চারি একটু আগেই এসে ঘরের মাঝখানে কিছু শুকনো কাঠ আর জ্বালানি এনে তাতে আগুন ধরিয়ে দিয়ে গিয়েছে। ঘর এখন বেশ গরম। ঠাকুরমশাই আরও হারিয়ে গিয়েছেন স্মৃতির ভিড়ে। জ্বলতে থাকা পাশিং শোয়ে একটা টান দিয়ে তারানাথ আবার শুরু করলেন। সেদিন অনেকক্ষণ হেঁটে একটাও মানুষের দেখা আমি পাইনি। না পেয়েছি কোনো গৃহপালিত বা বন্য জীবের দেখা। এরকমটা তখনই হয় যখন কোথাও মড়ক দেখা যায়। তাহলে কি এই গ্রামেও মড়কের পদচিহ্ন পড়েছে? নিজেকে প্রশ্ন না করে পারলাম না। আরও কিছুক্ষণ পথ হাঁটার পর একটা কুঁড়ে ঘর নজরে এলো এক বৃদ্ধাও। তিনি আমাকে আসতে দেখে অন্ধকারেই হাঁক পাড়তে শুরু করলেন। কে হে? গোপাল এলি নাকি? আসিস নে রে বাপ, এখানে কেউ আসিস নে। এ গায়ে এলে কেউ বাঁচবি নে রে বাপ। আমি সামান্য এগিয়ে গিয়ে বললাম, খুড়িমা, আমি গোপাল নই। ও, তা তুমি কে গো বাছা? এই গায়ে কি মরতে এলে? আমার নাম তারানাথ চক্রবর্তী খুড়িমা। আমি সন্ন্যাসী মানুষ, বিভিন্ন স্থানে সাধু সঙ্গ করে বেড়াই গো। ও, তা এখানে কি করছো তুমি? এখানে কোনো সাধু টাধু নেই গো বাছা। গ্রামটায় আজকাল মানুষই দেখা যায় না, তো আর সাধু? কেন খুড়িমা, গ্রামের মানুষেরা সব গেল কোথায়? মড়ক লেগেছিল নাকি? সে মরক লাগলে তো বেঁচেই যেতাম বাছা। গ্রামের এত দুর্দিন দেখতে হতো নি আমাদের। কিন্তু সেসব তো কিছু না। গ্রামের পুরুষ মানুষগুলো সব... সেই বৃদ্ধা খুড়িমা কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেলেন। বললেন না বা বলতে চাইলেন না। ভয়ে কেমন যেন কুঁকড়ে গেলেন। আমি ওরকম আচরণ দেখে ওকে সহজ করবার জন্য বললাম, গ্রামের পুরুষ মানুষগুলোর কি হয়েছে খুড়িমা? ভয় পাবেন না, বলুন আমাকে, কি হয়েছে তাদের? আমি আর কিচ্ছু বলতে পারবো না গো বাচ্চা। শুধু এইটুকুই বলার, প্রাণে যদি মায়া থাকে এই গ্রাম থেকে পালাও। এই গ্রাম অভিশপ্ত গ্রাম। এই গ্রামে একবার এলে কেউ ফিরে যেতে পারে না। কিন্তু খুড়িমা, আমি যে ফিরে যেতে আসিনি গো। দেখি আরো একটু ভেতরে যাই, কারোর দেখা পাই কিনা। আমি এগিয়ে যেতে উদ্যত হতেই খুড়িমা বলে উঠলেন, কারোর দেখা পাবে না গো, কারোর দেখা পাবে না। এই গ্রাম থেকে সমস্ত পুরুষ মানুষ হারিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে কেউ জানে না। যে কজন পুরুষ মানুষ আছে তারাও ভয় ভয় থাকে গো। কবে না কবে বলতে তারাও না হারিয়ে যায় অন্যদের মতো। তাই তোমাকেও বলছি বাচ্চা, যেও না গ্রামের ভিতরে। আমার গোপালটাও আবার কাছে আর পেরে দি। তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও বাচ্চা। আবার কথা শোনো। আমি মৃদু হেসে বললাম, খুড়িমা, তুমি চিন্তা করো না গো, আমাকে যেতে দাও। আমার তেমন কিছু হবে না, তুমি সাবধানে থেকো। এই বলে আমি গ্রামের ভেতরের দিকে রওনা দিলাম। মাঝে একবার পেছনে ফিরে তাকালাম। খুড়িমা আমার অদৃশ্য হওয়ার প্রতীক্ষায় আমার যাত্রাপথের দিকে তাকিয়ে আছেন। একবার মাথায় হাত ঠেকিয়ে দুর্গা নামও জপ করলেন হয়তো। আমি দৃঢ় সংকল্প নিয়ে আরও কিছুটা পথ এগিয়ে গেলাম। চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যিখান থেকে একটা পথ চলে গেছে গ্রামের ভেতর দিকে। দুপাশের জঙ্গল এতটাই ঘন যে কোনো অজানা মানুষকে সেই জঙ্গলে একা ছেড়ে দিলে হারিয়ে যেতে পারে। জঙ্গলের পাশ দিয়ে চলার সময় আমার কেন জানি না কেমন একটা অস্বস্তি হতে শুরু করলো মনের ভেতরে।
এটা সাধারণত হওয়ার কথা নয়। আমি বেশ অবাকই হলাম। মনে হলো কয়েক জোড়া চোখ যেন আমার ওপর নজরদারি করছে, আর এটাও বুঝতে পারলাম যে সেই চোখ কোনো শরীরী মানুষের নয়। এই কয়েক জোড়া চোখ হলো অশরীরীদের। আমি জানি এরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাই মনকে না টলিয়ে আমি দ্রুত গতিতে পা চালিয়ে গ্রামের ভেতর ঢুকলাম। গ্রামের ভেতর অনেকটা চলে যাওয়ার পর দেখলাম সেখানে অনেক গৃহস্থ ঘর তো রয়েছে, কিন্তু কোনো মানুষের দেখা পেলাম না। ঘরগুলো নিরবিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে পরপর সারি দিয়ে। এবার আমি দিশেহারা হয়ে পড়লাম, কারণ কোন দিকে যাব আর বুঝতে পারছিলাম না। কিন্তু এটা আমি বুঝতে পারলাম খুব ভালো করে যে এই গ্রামে ভালো কিছুই ঘটছে না বা ঘটতে দেওয়া হচ্ছে না। আমার কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, এই গোটা গ্রাম প্রায় জনহীন হয়ে গেল। তার রহস্য বা ইতিহাস বার করব কিভাবে, সেই সব ভাবছি। তখন আমার অমর জীবনের কথা মনে পড়ল। আমি চোখ বুজে মনে মনে তাকে স্মরণ করে বললাম, অমর জীবন, দয়া করে আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করো। আমার এখন কি করা উচিত সেই রাস্তা বলে দাও। এসব যখন ভাবছি তখনই আমার পিঠে একটি স্পর্শ অনুভব করলাম। ফিরে তাকিয়ে দেখি এক গ্রাম্য যুবক আমার দিকে তাকিয়ে রয়েছেন, ঠোঁটে মৃদু হাসি। ওর আমার প্রতি এরকম অভিব্যক্তি দেখে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? নমস্কার ঠাকুর মশাই, আমার নাম শ্যামল বাউরি। এই গ্রামেরই অধিবাসী আমি। আপনি তো তারানাথ চক্রবর্তী, তাই না? আমার কাছে সে সময় অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তাকে বললাম, আপনি আমায় কিভাবে চিনলেন? আপনার সঙ্গে তো আমার পূর্ব পরিচিতি নেই। হ্যাঁ, তা নেই বটে, কিন্তু আমাদের একটা যোগসূত্র তো অবশ্যই রয়েছে। যোগসূত্র কিরকম? অমর জীবন। অমর জীবন? অমর জীবনকে আপনি চিনলেন কি করে? কয়েক সপ্তাহ আগেই অমর জীবনের সঙ্গে দেখা হয় আমার এরকমই এক সন্ধ্যায়, ঠিক এইখানেই। তারপরে আস্তে আস্তে তার সঙ্গে আমার সখ্যতা বাড়ে এবং আমি বুঝতে পারি যে উনি সাধারণ মানুষ নন। মিথ্যে বলবো না, প্রথমে তাকে দেখে আমার পাগল বলেই মনে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে উনি যখন আমাদের গ্রামের দুর্দশার কথা, পূর্ব ঘটনা একে একে বলে দিতে লাগলেন, তখন তার উপর আমার আস্থা জন্মালো। আস্তে আস্তে তাকে বিশ্বাস করতে শুরু করলাম। তিনি আমার বাড়িতেই অবস্থান করেছিলেন। তার কিছু অসম্ভব গুণের পরিচয় যখন পেলাম, তখন বিশ্বাস করেছিলাম যে একমাত্র ইনিই হয়তো পারবেন আমাদের গ্রামটাকে রক্ষা করতে। একদিন তাকে বলেই ফেললাম, আপনি কিছু করতে পারেন না, বাঁচাতে পারেন না আমাদের এই গ্রামকে? মৃদু হেসে তিনি বললেন, শ্যামল, চিন্তা করো না। কয়েক সপ্তাহ পর আমি একজনকেই গ্রামে পাঠিয়ে দেব, যে তোমাদের সকল সমস্যা দূর করতে পারবে। আমার মধ্যে সেই ক্ষমতা একেবারেই নেই গো। আমি সঠিক লোককেই এখানে পাঠাবো। তাকে তোমরা আশ্রয় দিও, সমস্তটা বলো। তাকে একবার অন্তত রাজবাড়িতে নিয়ে যেও। দেখবে আগামী অমাবস্যাতেই তোমাদের গ্রামের চেহারাটা আবার পাল্টে যাবে। আমি বলছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি আপনাকে চিনব কি করে, জানবো কি করে যে উনি এসেছেন? তখন উনি আমায় বলেছিলেন, চিন্তা করো না শ্যামল, সে যখন আসবে তার কিছুক্ষণ আগেই তুমি জানতে পেরে যাবে যে সে এসেছে। কেমন? এই তার সঙ্গে আমার শেষ কথা। তার পরের দিনই তাকে আর কোথাও খুঁজে পাইনি। সেদিন তিনি বলেননি কে আসবেন, কাকে পাঠাবেন। আজকে সন্ধ্যাবেলায় এই কিছুক্ষণ আগে বাড়িতে বসে আমি ঠাকুরের নাম জপ করছি, একটা বাতাস এসে আমার কানে কানে বলে গেল সে এসেছে। তাকে নিয়ে সোজা রাজবাড়িতে গিয়ে ওঠো, তাকে সবটা জানাও, রাজামশাইকে বলো জানানোর জন্য। তার নাম তারানাথ চক্রবর্তী। সে তোমাদের গ্রামের সীমানাতে এসে গিয়েছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে মনে পড়ল
অমর জীবন বলেছিলেন যে আমি জানতে পেরে যাব আপনি এসেছেন। সেটা মনে করেই আমি দৌড়িয়ে চলে এলাম এদিকে। আমি সবটা শুনে যা বুঝলাম তাতে আমার মনে হলো অমর জীবন পুরোটাই ভালোভাবে জানেন। তিনি সবটা জেনেই আমাকে এখানে পাঠানোর ব্যবস্থা করেছেন। এবার আমাকেও সম্পূর্ণ বিষয়টা জানতে হবে। আমি শ্যামলকে জিজ্ঞেস করলাম, আমি সবটাই বুঝলাম শ্যামল, কিন্তু এই গ্রামে আসলে কি হচ্ছে সেটা কি কেউ আমাকে বলতে পারবে? আপনি কি জানেন এই গ্রামে কি হচ্ছে, বা এমন কোনো ঘটনা কি আপনার চোখে পড়েছে যা সন্দেহজনক বা অস্বাভাবিক? ঠাকুরমশাই, এই গ্রামে কিছুই আর স্বাভাবিক নেই। গত 4 বছর ধরে সবটাই অস্বাভাবিক হচ্ছে এই গ্রামে। গত 4 বছর ধরে? কিরকম? ঠাকুরমশাই, আমি আপনাকে সমস্তটাই বলবো, কিন্তু এখানে নয়। রাত ক্রমশ গভীর হচ্ছে, জায়গাটাও সেরকম সুবিধের নয়। আপনি আমার সঙ্গে আমার গৃহে আসুন, সামান্য অন্ন জল গ্রহণ করে। বলতে বলতে থেমে গেল শ্যামল। আমি তার মনের চিন্তাগুলো বুঝে নিতে পারলাম। সবটা বুঝতে পেরে আমি নিজেই বললাম, চিন্তা নেই, আমি ব্রাহ্মণ বলে আলাদা কিছু করার প্রয়োজন নেই। আমি ব্রাহ্মণ হলেও সেরকম ছুঁতমার্গ নেই। আপনি চলুন, আমারও ক্লান্তি লাগছে বটে, আপনার থেকে সবটা শুনতেও হবে। চলুন তাহলে যাওয়া যাক। শ্যামলের মুখে হাসি ফুটল। মনে হলো ওর মন থেকে অনেকটা বড় একটা বোঝা নেমে গেল। আসুন ঠাকুরমশাই। উৎফুল্ল মুখে শ্যামল আওয়ায় রাস্তা দেখিয়ে তার বাড়িতে নিয়ে গেল। আমি তখনও বুঝতে পারছিলাম যে কয়েক জোড়া চোখ তখনও আমাদের লক্ষ্য করছে। শুধু তাই নয়, বেশ ক্ষুব্ধ দৃষ্টিতেই যে তারা লক্ষ্য করছে আমাদের, তা অনুভবও করতে পারলাম। যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম সেখান থেকে শ্যামলের বাড়ি বেশি দূর নয়। শ্যামল বেশ ভক্তিভরেই আমার সেবা যত্নের ভার নিলেন। শুধু তাই নয়, ওইটুকু সময়ের মধ্যেই শ্যামল আর শ্যামলের স্ত্রী অন্নপূর্ণা আমার জন্য উত্তম আহারের ব্যবস্থা করে দিল। সেই খাবার খাওয়ার পর মনে হলো এ যেন সত্যিই সাক্ষাৎ মা অন্নপূর্ণার হাতে তৈরি খাবার। সেই খাবার খেয়ে মন এবং দেহ পরিতৃপ্তিতে ভরে গেল। রাতের খাওয়া সম্পন্ন হলে শ্যামল আমার শোয়ার জায়গার বন্দোবস্ত করে দিল এবং আমায় বললেন, ঠাকুরমশাই, আপনি শুয়ে পড়ুন। সকালে উঠে আপনাকে না হয় আমি রাজবাড়িতে রাজামশাইয়ের কাছে নিয়ে যাব। আমি তাকে বাধা দিয়ে বললাম, দাঁড়ান দাঁড়ান, আমাকে আগে সবটা খুলে বলুন। সম্পূর্ণ ব্যাপারটা আমি না জানলে এখানে আমার আসার তো কোনো মানে দাঁড়ায় না। এখনই শুনবেন? একটু বিশ্রাম নেবেন না? 4 বছর ধরে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার সমাধানের থেকে যদি আমার বিশ্রাম নেওয়াটা বেশি জরুরি হতো, তাহলে অমরজীবন না আপনাকে কিছু বলতো আর না আমাকে এখানে তড়িঘড়ি করে আসতে আদেশ দিত। নিশ্চয়ই গভীর কোনো সমস্যা আছে, তাই জন্যই তো এত তোড়জোড় করে উনি আমাকে এখানে আসতে বললেন। এবার এখানে বসুন, বসে সমস্তটা বলুন, আমি শুনি। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হোক। আমি অমরজীবনকে যা যা বলেছিলাম আপনাকেও হয়তো ততটুকুই বলতে পারবো। বাকিটা রাজবাড়ির রাজামশাই আপনাকে জানাবেন। 4 বছর আগের আমাদের এই রাজচন্দ্রপুর এরকম শ্মশানের মতো ছিল না। তখন আমাদের গ্রামের প্রতিটি ঘরে ঘরে মা লক্ষ্মীর স্বরূপে বিরাজমান। ঘরে অন্ন, গোলায় ধান, মাঠে শস্য, সবই যেন উপচে পড়ছে। রাজকর দিতে আমাদের কোনো অসুবিধাই হতো না। এই 4 বছর আগে এই কালী পুজোর দিন ঘটল এক আশ্চর্য ঘটনা। রাজবাড়িতে আমরা সবাই মা কালীর পূজার আয়োজন করছি। রাজামশাই এবং তার পরিবারও বেশ খুশিতে রয়েছেন এবং আমরা গ্রামবাসীরাও আনন্দ করছি পুজোতে। হঠাৎ কোথা থেকে যেন রাজবাড়ির মাথায় ঘনিয়ে এলো কালো মেঘ। এমনিতেই অমাবস্যা, চাঁদের টিকিটিও নেই, তারপর আবার এই কালো মেঘের ঘন ঘটা। ঝোড়ো বাতাস বইতে শুরু করলো, ঝড় উঠল প্রচণ্ড বেগে। বিদ্যুতের চমক এমনই যা দেখে মানুষের হৃদয়ও কেঁপে উঠবে। আমরা তো ভয় পেয়ে গেলাম, এমন
অযাচিত পরিবেশের পরিবর্তন দেখে। তারপরই হলো সেই অমোঘ আকাশবাণী। আকাশবাণী? কণ্ঠস্বর পুরুষের নাকি মহিলার? স্ত্রী কণ্ঠস্বরে কেউ যেন বলে উঠল, আমি আমার প্রতিশোধ নিতে ফিরে এসেছি। এবার আর কারণ নিস্তার নেই। এবারে আমি কাউকে ছাড়ব না, না গ্রামবাসীকে, না রাজবাড়ির মানুষদের। এইবারে একের পর এক লাশ পড়বে এই রাজচন্দ্রপুরে। শ্মশান ভূমিতে পরিণত হবে এই রাজচন্দ্রপুর। আমি কাউকে ছাড়ব না। 400 বছরের বদলা আমি আগামী 4 বছরের মধ্যে প্রতিশোধ করব। 50 জন নিরীহ মানুষকে বলি নিয়ে আমি আমার সিদ্ধি লাভ করব। আজকের পর থেকে প্রতি অমাবস্যায় আমি একজন করে তরতাজা পুরুষকে গ্রাম থেকে তুলে নিয়ে যাব। তারপর তার সঙ্গে সম্ভোগ ক্রিয়া সম্পন্ন করব। তারপর হাহা করে হাসতে হাসতে সেই আকাশবাণী শান্ত হয়ে গেল। সেবারের পুজো পণ্ড হলো। ঠিক তার পরের অমাবস্যা থেকেই শুরু হলো গোটা গ্রাম জুড়ে উৎপাত। আমাদের ঘরের লক্ষ্মী হলেন চঞ্চলা। জমির শস্য নষ্ট হতে শুরু করে দিল। গোলার ধানও জানি না কিভাবে পচে যেতে শুরু করলো। শুরু হলো একের পর এক মৃত্যুর তাণ্ডব। কোনো না কোনো ঘর থেকে একটি করে তরতাজা যুবককে সেই পিশাচিনী কোনো না কোনোভাবে অপহরণ করত। তারপর সেই যুবকের গলা কাটা দেহ পড়ে থাকতো রাজবাড়ির পূর্ব দিকের পোড়ো জঙ্গলের পুরনো নাচঘরের কাছে। গত পরশু অমাবস্যা ছিল। তার পরের দিন মানে গতকাল সেখানে গ্রামের সীমানায় থাকা সৌদামিনী খুড়িমার একমাত্র নাতি গোপালের গলা কাটা দেহ পাওয়া যায়। সেই পিশাচিনী শুধু সেই সব যুবকদের মুন্ডুই যে কেটে নেয় তা নয়, দেহের আরও একটি অংশ কেটে নেয়। এই বলে থেমে গেলেন শ্যামল। আমি আন্দাজ করতে পারলেও কৌতূহল ভাব দেখিয়ে শ্যামলকে জিজ্ঞেস করলাম, আর কি নিত? সেই পিশাচিনী সেই সব যুবকদের পুরুষাঙ্গ নৃশংসভাবে কেটে নিত। কি নৃশংস দৃশ্য যে বলে বোঝানো যাবে না। সেই দৃশ্য চোখে দেখতে গেলেও বুকের মধ্যে যে কতটা শক্তি প্রয়োজন হয় তা শুধু আমরাই জানি। পরিবারের লোকের হাতেও তুলে দিতে পারি না তাদের। আমি এতটুকুই জানি ঠাকুরমশাই, এর বেশি আমি কিছুই জানি না। কেন সেই পিশাচিনী এমনটা করছে, এসবের পেছনে তার উদ্দেশ্য কি, আমরা তা কেউ কিচ্ছু জানি না। কিন্তু কি শ্যামল, বলুন কিন্তু কি? কিন্তু অমর জীবন মনে হয় কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। তাকে এই ঘটনা জানানোর পর তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করেন। ধ্যান করার পরেই তিনি আমাকে আপনার কথা বলেছিলেন যে আপনাকে তিনি পাঠাবেন এবং আমি যেন আপনাকে রাজবাড়িতে নিয়ে যাই। আমি রাজামশাইকেও এ ব্যাপারে সবটাই বলে রেখেছি আগের থেকে, এবং এও বলে রেখেছি যে কোনো সিদ্ধ পুরুষের আগমন হলেই আমি তাকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাব। আপনিই অমর জীবনের পাঠানো সেই সিদ্ধ পুরুষ। ঠাকুরমশাই, আপনি দয়া করে আমাদের বাঁচান। সেই পিশাচিনী আমাদের গ্রাম থেকে বেরোতে পর্যন্ত দেয় না। সন্ধ্যের পর বাইরে বেরোলেই শরীরটা কেমন যেন ভারী হয়ে ওঠে। মনে হয় কতগুলো চোখ যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। আর পারছি না ঠাকুরমশাই, আমাদের সেই পুরনো দিন আবার আমাদের ফিরিয়ে দিন ঠাকুরমশাই। আমি জানি আপনি একমাত্র পারবেন। তা সেটা কি করে জানলেন বা বুঝতে পারলেন যে এই কাজ শুধুমাত্র আমিই করতে পারবো? এই গ্রামে অমর জীবনের আগেও অনেক তান্ত্রিক বা পূজারীকে বাইরে থেকে নিয়ে এসে গ্রামের ভালোর স্বার্থে এবং এই সমস্যা সমাধানের আশায় পূজা করানো হয়েছে। প্রতিবারই এই ভর সন্ধ্যায় সেই তান্ত্রিক বা পূজারীকে গ্রামে আনার দায়িত্ব পড়ত আমার ওপর। তাদের সঙ্গে যখন আমি আসতাম, আমি সেই অশরীরীদের উপস্থিতি অনুভব করতে পারতাম, দেখতে না পেলেও। কিন্তু আজ আপনাকে আনতে গিয়ে আমি তা অনুভব করতে পারিনি। আর এর মানে একটাই দাঁড়ায় যে আপনার মধ্যে এমন কিছু অলৌকিক শক্তি রয়েছে যার কারণে সেই সব অশরীরীরা আপনার ধারে কাছে আসতে বাধা পাচ্ছে। না না, সেরকম অলৌকিক শক্তি টক্তি কিছুই আমার নেই। আমি কোনো সিদ্ধ পুরুষও নই। আমার শুধু এটুকুই বলার,
কতটা কি করতে পারবো আমার জানা নেই, কিন্তু আমি আমার 100% দিয়ে চেষ্টা করব শ্যামল। কিন্তু তার আগে আপনি আমাকে বলুন তো, এই নাচঘর ছাড়া আর কোথাও কি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়? না ঠাকুর মশাই, প্রতিবারই ওই নাচঘরের সিঁড়ির নিচেই আমরা পড়ে থাকতে দেখি মৃতদেহগুলিকে। চেষ্টা তো করব ঠিকই, কিন্তু তার আগে প্রয়োজন রাজবাড়ির রাজামশাইয়ের সঙ্গে আলোচনা, রাজবাড়ির ইতিহাস জানা এবং ওই নাচঘরেরও পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জানা। এগুলো না হলে কিছুতেই এই গ্রামকে আমি মুক্ত করতে পারবো না এই সমূহ বিপদ থেকে। যান শ্যামল, আপনি এবার শুয়ে পড়ুন, অনেকটা রাত হলো। আমাকে নমস্কার জানিয়ে শ্যামল চলে গেলেন তার ঘরে। আমারও ক্লান্তি অবসন্নতায় ভরা দেহটা আর কোনো প্রকার ভার সহ্য করতে পারল না। আস্তে আস্তে কখন যে চোখের পাতাগুলো মুদে এলো নিজেই টের পেলাম না। আসলে ব্যাপারটা কি হয় বলো তো, মানুষের অতীত কাউকে ছাড়ে না, সেটা 1 বছর আগেরই হোক কি 100 বছর আগের। অতীত ঠিক মানুষকে তাড়া করে বেড়ায়, সেটা ইহজন্ম হোক বা পরজন্ম। এখানেও ব্যাপারটা সেরকমই ছিল। একমাত্র রাজবাড়ির ইতিহাস বা অতীতের সমাধানই হলো এই সমস্যার সমাধানের একমাত্র উপায়। সেটা না জানতে পারলে কিছুই করা যেত না, আর সেটা যদি কেউ জানতো তাহলে তিনি হলেন রাজবাড়ির রাজা। আমরা সেটা জানার আগ্রহেই পরের দিন আমি আর শ্যামল দুজনে মিলে রাজবাড়ির দিকে রওনা দিলাম। দূর থেকেই রাজবাড়ির অপরূপ শোভা চারিদিকের দৃশ্যকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। এই রাজবাড়ির বিশালতা, সৌন্দর্য, পরিধি সব কিছুকে ছাড়িয়ে যায়। কিন্তু রাজবাড়ির সামনে যেতে না যেতেই আমি অনুভব করলাম এক অন্য রকমের শক্তি রাজবাড়ির মাথার ওপরের আকাশটা জুড়ে ছেয়ে রয়েছে। তা দেখার জন্য আমাকে রাস্তায় দাঁড়িয়ে যেতেই হলো। সেই কালো মেঘ যে কতটা ভয়ঙ্কর রূপ নেবে বা নিতে পারে তা ওখানে দাঁড়িয়েই আঁচ করতে পারছিলাম। শ্যামল নিজের খেয়ালে এগিয়ে যাচ্ছিলেন। পাশে আমাকে না পেয়ে তিনি আমার কাছে ছুটে এসে বললেন, ঠাকুরমশাই, রাজবাড়ির দিকে তাকিয়ে ওভাবে কি দেখছেন বলুন তো আপনি? আর আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন যাওয়া যাক। শ্যামলের ডাকে আমার সম্বিত ফিরল। তাড়াতাড়ি চলুন শ্যামল, আজই আমাকে সবটা জানতে হবে, তাড়াতাড়ি চলুন। শ্যামল প্রথমে আমাকে নিয়ে গেলেন রাজচন্দ্রপুরের জমিদারি নায়েব প্রতিপাল চাটুর্যের কাছে। শ্যামল তাকে গিয়ে বললেন, নায়েব মশাই, আপনি শীঘ্রই রাজামশাইকে খবর দিন যে আমি এসেছি একজনকে নিয়ে। নায়েব মশাই আমার দিকে তাকিয়ে বললেন, ইনি কে? এর নাম তারানাথ চক্রবর্তী। ইনি এসেছেন গ্রামের সমস্যা দূরীকরণের জন্য। দয়া করে রাজামশাইকে খবরটা তাড়াতাড়ি পাঠান। নায়েব মশাই আমার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে উঠে গিয়ে একজনকে বলে দিলেন রাজামশাইকে জানানোর জন্য যে শ্যামল একজনকে নিয়ে তার কাছে এসেছে। কিছুক্ষণ পর একজন দাস শ্যামল এবং আমাকে রাজামশাইয়ের কাছে নিয়ে গেল। দেখলাম রাজামশাই চিন্তায় পায়চারি করছেন তার নিজ কক্ষে। আমাদের তিনি খেয়াল করেননি। আমি প্রথম অভিবাদন জানিয়ে রাজামশাইকে বললাম, রাজামশাই, আমার প্রণাম নেবেন। আমার নাম শ্রীযুক্ত তারানাথ চক্রবর্তী। রাজামশাই নিজের পায়চারির ধ্যান থেকে বেরিয়ে এলেন আমার স্বর শুনে। আমার দিকে এগিয়ে এসে বললেন, নমস্কার ঠাকুরমশাই, আমি রাজার নরনারায়ণ সরকার। আপনাকে হয়তো শ্যামল সবটাই বলে দিয়েছে। ওর বিশ্বাস যে গ্রামে এতকাল ধরে যা যা বিপদ বা সমস্যা হয়েছে সেগুলোর আপনি প্রতিকার করতে পারবেন। কি তাই তো শ্যামল? শ্যামল মাথা নাড়ল। কিন্তু আমি তো আপনার কাছে সমস্তটা শুনতে চাই মহারাজ। শ্যামল যেটা বলেছেন সেটা তো উনি 4 বছর ধরে যা দেখছেন সেগুলো বলেছেন, কিন্তু আমি তো অন্য ইতিহাস শুনতে চাই মহারাজ। অন্য ইতিহাস? এর আবার অন্য ইতিহাস কি আছে ঠাকুরমশাই? তাও আবার আমাদের এই রাজবাড়ির ইতিহাস? কই, আমি তো কখনো কিছু শুনিনি। না না না, আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে ঠাকুরমশাই।
রাজবাড়ির কোনো ইতিহাসই আমাদের অজানা নয়। নরনারায়ণের কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমি আরো জোর দিয়ে বললাম, আমি তো তা একবারও বলিনি মহারাজ। আমি শুধু এটাই বলেছিলাম যে রাজবাড়ির ইতিহাস আমি শুনতে চাই আপনার থেকে, এবং সেটা অবশ্যই আপনার জানা। না, এমন কোনো ইতিহাস তো আমার জানা নেই মহারাজ, যার সঙ্গে এইসব ঘটনার কোনো যোগাযোগ রয়েছে। আমার অন্তত মনে হয় না। সত্যি কি তাই মহারাজ? যদি রাজবাড়ির কোনো ইতিহাসের সঙ্গে ওই আকাশবাণীর যোগাযোগ না থাকে, তাহলে রাজবাড়ির মাথার উপরের আকাশেই কেন সেই ভবিষ্যৎবাণী হয়েছিল মহারাজ? কেন নাচঘরেই মুন্ডহীন দেহগুলো সেই পিশাচিনী ফেলে রেখে দিয়ে যায় মহারাজ? বলুন, এর কোনো প্রকার ব্যাখ্যা কি আপনার কাছে রয়েছে? তাই আপনাকে অনুরোধ করব, যা যা জানেন আমাকে সত্যিটা বলুন, বন্ধু মনে করেই বলুন। আপনি সবটা না বললে আমি কোনোভাবেই কোনো প্রতিকার করতে পারবো না। আমার জানাটা বিশেষ প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে, আমি বলতে প্রস্তুত, কিন্তু এই কথাটা শুধুমাত্র আমি আপনাকেই বলতে চাই। এ কথা শুধু যেন আমাদের দুইজনের মধ্যেই থাকে। মহারাজ নরনারায়ণ নিজের কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে এই কথাগুলো আমাকে বললেন। আমিও তাকে আশ্বস্ত করলাম যে এই কথা আমাদের দুজন ছাড়া আর কেউ জানবে না। শ্যামল সবটা বুঝে নিয়ে আমাদের একান্তে ছেড়ে দিলেন। মহারাজ নরনারায়ণের শয়নকক্ষের দ্বার রুদ্ধ হল। মহারাজ নিজের আরাম কেদারায় বসে পড়লেন। আমি তাকে বললাম, মহারাজ, এবার আপনি শুরু করুন। ঠাকুরমশাই, কোথা থেকে যে ঠিকভাবে আমি এই কথা শুরু করব তা না আমি ঠিক বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, আমি মানতে বাধ্য হচ্ছি যে জমিদারির কিছু সদস্যদের দোষগুণের জন্যই আজ আমার জমিদারির এরকম অবস্থা হয়েছে, কিন্তু এইসব দোষগুণ আজকে তৈরি করা নয় ঠাকুরমশাই। এই অঘটনের বীজ বপন করা হয়েছিল আমার 3 পুরুষ আগে, অর্থাৎ আমার দাদুর বাবার সময়। এসব কিছুই আমার বাবার মুখেই শোনা। সেই সময় নাকি আমাদের এই গ্রামে কোনো রকমের কোনো অভাব অনটন ছিল না, সব কিছুই ঠিকভাবে পরিচালিত হতো। কিন্তু মোহিনী আসার পরই সেই সময় সব কিছু ওলট পালট হয়ে গিয়েছিল। মোহিনী? এই মোহিনী কে মহারাজ? এই মোহিনী ছিলেন তৎকালীন সমাজের সর্বশ্রেষ্ঠ এবং সুন্দরী গণিকাদের মধ্যে অন্যতমা। বাবার মুখেই শুনেছিলাম যে এই মোহিনী নাকি 64 কলায় পারদর্শী ছিলেন। কোনো এক অজ্ঞাত কারণে তৎকালীন বিজয়গড় রাজ্য অবলুপ্তির পথে যেতে বসায় সেই রাজ্যের সমস্ত গণিকা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে থাকে। আমার দাদুর বাবা অর্থাৎ নরেন্দ্র নারায়ণ ছিলেন তৎকালীন এই রাজচন্দ্রপুরের রাজা। যেমন ছিল তাঁর রূপ, তেমনই ছিল শৌর্যবীর্য। তিনি সমস্ত দিক থেকে পারদর্শী ছিলেন। সঙ্গীত, বিজ্ঞান, কলা, নৃত্য, যুদ্ধ, গণিত, জ্যোতির্বিজ্ঞান সবেতেই তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ পুরুষ। মোহিনী তাঁর কাছে আশ্রয় চাইলে রাতারাতি তার জন্য একটি নাচমহল তৈরি করে দেন মহারাজ নরেন্দ্র নারায়ণ। এতটাই ছিল তার উদারতা। না, নরেন্দ্র নারায়ণ কখনোই তার প্রতি আকৃষ্ট হননি। সেই সময় আমার দাদুর কাকা উপেন্দ্র নারায়ণের নজর গিয়ে পড়ে সুন্দরী মোহিনীর উপর, এবং প্রথম দেখাতেই তার রূপে বিগলিত হয়ে তাকে মন দিয়ে বসেন। কিন্তু মোহিনীর রূপের অহংকারের কাছে কোনো প্রকার পাত্তাই পায় না উপেন্দ্র নারায়ণ। উপেন্দ্র নারায়ণের আরও অনেক অবগুণ ছিল। তিনি নাকি নরেন্দ্র নারায়ণকে হিংসা করতেন এবং সবসময় তার মৃত্যু কামনা করতেন, যাতে তার মৃত্যুর পর তিনি সিংহাসনে নিজে বসতে পারেন। এদিকে মোহিনী নরেন্দ্র নারায়ণের দরিয়াদিল মনোভাব, তার শৌর্য বীর্যের কথা শুনে নরেন্দ্র নারায়ণকে কামনা করতে থাকে মনে মনে। কিন্তু নরেন্দ্র নারায়ণ কখনোই মোহিনীকে গণিকার চোখে দেখেননি, দেখেছিলেন নিজের বোনের রূপে। কয়েক মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মোহিনী সাহস করে নরেন্দ্র নারায়ণকে নিজের নাচমহলে ডেকে পাঠান। মোহিনী ভেবেছিলেন নিজের সমস্ত রকম ছলা কলা প্রদর্শন করে তিনি নরেন্দ্র নারায়ণকে বশে আনতে পারবেন। কিন্তু নরেন্দ্র নারায়ণকে বশে আনা অতটাও সহজ ছিল না। তিনি মোহিনীকে প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যাত হয়ে মোহিনী নরেন্দ্র নারায়ণকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমার প্রতি এমন বিরূপতা কেন? আপনাকে দেখার পর থেকে, লোকমুখে আপনার প্রশংসা শোনার পর থেকে
আমি আমার স্বপনে, মননে, যাপনে শুধু আপনাকেই দেখতে পাই। আমি আমার রূপ যৌবন আপনাকে সমর্পণ করতে চাই মহারাজ। আমি বুঝেছি মহারাজ, আপনি কার জন্য আমার মতো রূপসীকে পায়ে ঠেলছেন। আজ পর্যন্ত আমার রূপ যৌবনকে পায়ে ঠেলার সাহস কেউ দেখায়নি, আর আমি যাকে কামনা করেছি তাকে আমার পায়ে এসে পড়তেই হয়েছে। আপনি যদি আমার না হন, আর কারোর হতেও দেব না। মহারানীর সর্বনাশ করে ছাড়ব আমি। বলেই তিনি প্রস্থান করেছিলেন নাচমহল থেকে। এই সবই এক পুঁথিতে মহারাজ নিজেই লিখে রেখে গিয়েছিলেন। এও জানা যায় এরপর থেকে নাকি মোহিনীর প্রতিশোধ স্পৃহা প্রবল হতে শুরু করে এবং মহারানীকে খুন করার চেষ্টার অভিযোগে এই গ্রাম থেকে তিনি বহিষ্কৃতা হন। ওদিকে উপেন্দ্রনারায়ণও নিজের বিভিন্ন অবগুণের জন্য রাজত্ব থেকে বিতাড়িত হন। পরবর্তীকালে এই রাজপরিবারের অমঙ্গল এবং সর্বনাশের প্রত্যাশায় মোহিনী এবং উপেন্দ্রনারায়ণ একে অপরের সঙ্গে হাত মেলান এবং উত্তরের পাহাড়ি অঞ্চলের এক অঘরীর কাছে নাকি তান্ত্রিক মতে দীক্ষিত হন এবং একে অপরের সাধন সঙ্গী হয়ে দুজনেই তন্ত্রবিদ্যার চরম স্তরে পৌঁছান। তারা দুজনেই ফিরে আসেন এই গ্রামে এবং গোপনে এ রাজপরিবারের ক্ষতি সাধন করতে থাকেন। কিন্তু বেশি দিন গোপন থাকতে পারেন না তারা। মহারাজার গুপ্তচর তাদের ধরিয়ে দেয়। সেখান থেকে উপেন্দ্রনারায়ণ নিজের তন্ত্র বলে কোনোভাবে পালাতে পারলেও মোহিনী আটকা পড়ে যায় মহারাজের উচ্চবর্গীয় ঋষিদের কাছে, যারা মন্ত্র বলে মোহিনীকে বশ করতে পেরেছিল। সেই সময় মহারাজও মহারানীর বিয়োগে ক্ষোভে জ্বলছিলেন, কিন্তু মোহিনীর চোখে মুখে ছিল পরিতৃপ্তির ছাপ। মহারাজ নির্দেশ দিলেন তার জল্লাদকে যে মোহিনীকে বলি দেওয়া হোক আমাদের কুলদেবী মা অম্বিকার পায়ে। মহারাজের সেই পুঁথিতে এরকমই লেখা আছে। সেখানে লেখা আছে, হাড়ি কাটে মাথা দিয়ে মোহিনী সগর্জে নাকি বলে উঠেছিলেন, আমার শরীরকে তুমি হত্যা করতে পারবে? আমাকে হত্যা করবে নরেন্দ্রনারায়ণ? আমার শরীরকে তুমি হত্যা করতে পারবে, কিন্তু আমার আত্মাকে কি তুমি কখনো হত্যা করতে পারবে? কখনোই পারবে না। আমি আবার ফিরে আসব নরেন্দ্রনারায়ণ, আমি আবার ফিরে আসব। আর আমি যাবার আগে এই অভিশাপ দিয়ে যাচ্ছি, তোমার সমস্ত বংশধরই প্রথম সন্তানের পর সম্ভোগ করতে গিয়ে প্রাণ ত্যাগ করবে, আর তোমার সমস্ত বংশধরেরই প্রথম সন্তান হবে পুরুষ সন্তান। কিন্তু আমি যেদিন ফিরে আসব, সেই দিনই তোমার বংশ নির্বংশ করে ছাড়ব, এই আমার প্রতিজ্ঞা। এই বলেই তিনি নাকি অট্টহাসি শুরু করেছিলেন। এদিকে নরেন্দ্রনারায়ণ মোহিনীর প্রতিজ্ঞার ভয় পেয়ে নানা স্থানের উচ্চমার্গের ঋষিমুনিকে আমন্ত্রণ জানান, তাদের কাছে পরামর্শ নেন। নিয়ে ওই নাচমহলেই মন্ত্রপুত সমাধি বানিয়ে মোহিনীর ধড়, মাথা এবং তার আত্মাকে আটকে রাখা হলো। এই হলো আমাদের রাজবাড়ির ইতিহাস ঠাকুরমশাই। সেই কালো ছায়া আবারও এই রাজপরিবারে নেমে এসেছে। এবার দেখুন আপনি কিছু করতে পারেন কি না। আমি সবটা শুনে তাকে প্রশ্ন করলাম, মোহিনীর তো না হয় একটা সদ্গতি করেছিলেন নরেন্দ্রনারায়ণ, কিন্তু উপেন্দ্রনারায়ণের কি হয়েছিল? পরে কি আর কোনো খোঁজ পাওয়া গিয়েছিল তার? মহারাজা নরেন্দ্রনারায়ণের সেই পুঁথিতে এক জায়গায় পাওয়া যায় যে নরেন্দ্রনারায়ণের গুপ্তচরেরা নাকি উপেন্দ্রনারায়ণকে বিভিন্ন জায়গায় সাধুসঙ্গ করতে দেখেছিল, এবং যে সে সাধুসঙ্গ নয়, অঘরী এবং নিম্নমার্গীয় সাধুসঙ্গ করতেই দেখেছিল। কিছুতেই তাকে ধরা যায়নি। নরেন্দ্রনারায়ণ গত হওয়ার পর আর কোনো রাজাই সেই নিয়ে বিশেষ মাথা ঘামাননি। শুধুমাত্র রাজা নরেন্দ্রনারায়ণের বিধিনিষেধগুলি মেনে চলেছিলেন। তার মধ্যে একটা বিধিনিষেধ এটাও ছিল যে ওই মন্ত্রপুত বেদি যেন কিছুতেই না ভাঙা যায়, তার খেয়াল রাখা। কিন্তু আজ থেকে 4 বছর আগে যেদিন ওই আকাশবাণী হয়েছিল, তার পরের দিনই আমি ওই নাচমহলে যাই এবং সেখানে গিয়ে আমি স্তম্ভিত হয়ে যাই। সেই শক্তিশালী মন্ত্রপুত বেদিকেও ভেঙে দিয়েছে রাজা নরেন্দ্রনারায়ণের পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমার দাদুর সময়কাল থেকে সমস্ত প্রজাকেই জানানো হয়েছিল যে কোনোভাবেই যেন ওই বেদি না ভাঙা হয়।
তাই এদিকে তেমন কেউ আসতও না। কিন্তু কে এই বেদি ভাঙলো আমার বোঝার বাইরে ঠাকুরমশাই। কিন্তু আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি মহারাজ, এ কার কাজ। আপনি আপনি বুঝতে পেরেছেন ঠাকুরমশাই? হ্যাঁ মহারাজ, এই কাজ উপেন্দ্র নারায়ণের। কি বলছেন ঠাকুরমশাই? এটা কিভাবে সম্ভব? উপেন্দ্র নারায়ণ আমার 3 পুরুষ আগের প্রজন্ম, তিনি এখনো কি করে বেঁচে থাকতে পারেন? পারেন মহারাজ, পারেন। তন্ত্রবিদ্যা হলো এমনই এক শক্তিশালী মাধ্যম যার সাধনা সমগ্র চিত্ত দিয়ে করলে এমন উচ্চমার্গের তান্ত্রিক হওয়া যায় যে যুগের পর যুগ বেঁচে থাকতে পারবে। উপেন্দ্র নারায়ণ তাই করেছে, যদিও বা সবটাই করেছে তার প্রতিশোধ স্পৃহা প্রতিফলিত করার জন্য। এদিকে মোহিনীও তরতাজা প্রাণ বলি দিয়ে দিয়ে তন্ত্রশক্তির উচ্চমাত্রায় পৌঁছে যাচ্ছে, আর তাকে সাহায্য করছে উপেন্দ্র নারায়ণ। কিন্তু এই 2 উচ্চমার্গীয় শক্তির বিরুদ্ধে আমি লড়ব কি করে সেটাই বুঝতে পারছি না। তবুও কিছু তো একটা উপায় বের করতেই হবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, মোহিনী বা উপেন্দ্র নারায়ণ আগামী অমাবস্যায় অর্থাৎ কালী পুজোর আগে কিছু করার চেষ্টা করবে না। এখনো আমাদের হাতে অনেকগুলো দিন সময় আছে। মহারাজ আমার হাত ধরলেন। দয়া করে আমার এই পরিবারকে বাঁচান ঠাকুরমশাই। মোহিনী বলেছিলেন এই পরিবারের 3 পুরুষের সময়ও ফিরে এসে আমাদের নির্বংশ করবে। আপনি চিন্তা করবেন না মহারাজ। একটা কথা মাথায় রাখবেন, তন্ত্র সাধনা এমন একটা বিষয় যা কোনো সাধক সৎপথে ব্যবহার করলে, সৎ উদ্দেশ্যে ব্যবহার করলে তার যতটা উন্নতি সাধন হয় তার ঠিক ততটাই ক্ষতি সাধন হয় যদি সে তন্ত্রকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে। আপনি শান্ত থাকুন, আজকে আমি আসছি। সেদিনের মতো আমি শ্যামলকে নিয়ে শ্যামলের বাড়ি চলে এলাম। সারা রাস্তা শ্যামল বারবার জিজ্ঞেস করলেও আমি রাজপরিবারের রহস্য তাকে বলতে চাইলাম না। দিনের পর দিন কাটতে লাগলো। দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেল, আর 1 সপ্তাহ বাকি কালী পুজোর। শুনলাম বিদেশ থেকে মহারাজ নরনারায়ণের পুত্র রাজেন্দ্র নারায়ণও নাকি তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছেন। বুঝতে পারলাম তন্ত্র বলে মোহিনী সবাইকে এক জায়গায় করছে, মৃত্যুর চক্রব্যূহ তৈরি করা শুরু করে দিয়েছে মোহিনী ও উপেন্দ্র নারায়ণ। আমি সত্যি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। নিজেকে সত্যিই এই প্রথমবার অসহায় লাগছিল। কালী পুজোর আর 3 দিন বাকি ছিল। সেদিন সন্ধেবেলায় কোনো কিছুই ভালো লাগছিল না। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সীমানা পেরিয়ে গঙ্গার তীরে বসে আছি ধুনি জ্বালিয়ে। ধ্যানে বসার চেষ্টা করলাম, কোনো ভরসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না বলেই এক মনে মধুসুন্দরী দেবীর ধ্যান করছিলাম। কিছুক্ষণ বসার পরেই মনটা শান্ত হয়ে এলো। আমার নাকে আমি সেই সুবাস পেলাম, সেই মনোমুগ্ধকারী সুবাস যা আমার সমস্ত দেহ মনে বিরাজমান মধুসুন্দরী দেবীর সঙ্গে আলাপের প্রথম দিন থেকে। আমি বুঝতে পারছি তিনি এসেছেন, কিন্তু আমি চোখ খুলতে পারছি না। দেবী বললেন, না প্রিয়, আজ তুমি আমার দেখা পাবে না। আমি যে রূপে এখন তোমার সম্মুখে উপস্থিত হয়েছি তা তুমি সহ্য করতে পারবে না প্রিয়। তুমি তাহলে শেষমেশ এলে আমার কাছে? আমি তোমার প্রেয়সী হয়ে তোমার দুর্দিনে তোমায় সাহায্য করতে আসবো না, সেটা হতে পারে না। এবার আমি যা বলছি শোনো। সামনের অমাবস্যায় ওই নাচমহলেই মোহিনী ও উপেন্দ্র নারায়ণ অমোঘতন্ত্র সাধনায় বসবে। এই সাধনা যদি সম্পূর্ণ করে ফেলতে পারে তাহলে নরনারায়ণ ও তার পরিবারের ক্ষতি অনিবার্য। তোমার সেদিন একটাই কাজ হবে প্রিয়, তুমি সেদিন সমস্ত উপাচার মেনে এক মনে আমার ধ্যান করো। আমার আহ্বান মন্ত্র, জাগরণ মন্ত্র জপ করে অগ্নিতে 108 বিল্লপত্র আর 108 পদ্মের আহুতি প্রদান করো। এটুকু সেদিন তোমার করণীয়, বাকিটা তুমি আমার উপরে ছেড়ে দাও। আজ আমি আসি প্রিয়, সাবধানে থেকো। এই সব কিছু বলে মধুসুন্দরী দেবী চলে গেলেন। আমি চোখ খুললাম, দেখলাম কোথাও কেউ নেই। মনে ভরপুর সাহস নিয়ে আমি ফিরে গেলাম
শ্যামলের বাড়ি। শ্যামল আমাকে দেখে জিজ্ঞেস করলেন, একটা শেষ চেষ্টা তো আমি করবই শ্যামল। আমার কিছু জিনিস প্রয়োজন। আপনি মহারাজকে বলে কালী পুজোর দিন ওই জিনিসগুলো ব্যবস্থা করে দিন দয়া করে। আমি এক এক করে সব কিছু শ্যামলকে বলে দিলাম। শ্যামল সবটা লিখে নিয়ে পরের দিনই চলে গেলেন রাজবাড়িতে। আমিও গিয়েছিলাম তার সঙ্গে। এসব জিনিস রাজবাড়ির মহারাজের জন্য জোগাড় করা এমন কোনো কঠিন ব্যাপার ছিল না। তিনি আমাকে শুধু এটুকুই বললেন, ঠাকুরমশাই, আপনি শুধু এইটুকু দেখবেন, আমার পরিবার এবং এই গ্রামের বাকি সকল মানুষেরা যেন বেঁচে থাকেন এবং আমাদের পরিবারের সম্মান যেন নষ্ট না হয়। আমি তাকে কথা দিলাম যে এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর আমি মন্ত্র প্রয়োগ করে সমস্ত ঘটনা এবং রাজবাড়ির পূর্বের ইতিহাস সকল মানুষের মন থেকে মুছে দেব। তিনি আমাকে বললেন যে তিনিও তাই চান। এরপর আমি প্রধান দিনের অপেক্ষায় বসে রইলাম। কালী পুজোর দিন সকাল থেকে আকাশের মুখ ভার। মোহিনী এবং উপেন্দ্র নারায়ণ তাদের অমোঘ তন্ত্র সাধনার ক্রিয়া শুরু করে দিয়েছে। গ্রামের সকলেই পরিবেশ দেখে ভয়ে তটস্থ। উপেন্দ্র নারায়ণ তার অশরীরী দূতদের পাঠিয়ে দিয়েছে সকল গ্রামবাসীকে ওই নাচমহলে ধরে আনার জন্য। শুধুমাত্র আমার কিছু করতে পারেনি তারা। আগের দিন রাতে মোহিনী তার মায়ার জাল বিস্তার করে এক তরতাজা যুবককে শারীরিক সুখ ভোগের লোভ দেখিয়ে তুলে এনেছে নাচমহলে। আজ যদি তারা সফল হয় তাহলে এই গ্রাম আর রক্ষা পাবে না। আমি আমার স্থান ঠিক করেই রেখেছিলাম। নাচমহল থেকে কিছু দূরেই ছিল রাজপরিবারের সালিশি সভা, যেখানে দোষীদের বিচার হতো। সেই স্থানকেই আমি উপযুক্ত স্থান বলে মনে করলাম। আমিও আমার ক্রিয়াদি সম্পন্ন করতে বসলাম। এক মনে আমি মধুসুন্দরী দেবীকে ডেকে চললাম। উপেন্দ্র নারায়ণ আমার মনোবাঞ্ছা বুঝতে পেরে আমার যজ্ঞ বিনষ্ট করতে প্রথমে নিজের দূতদের পাঠিয়েছিল, পরে সে নিজেও এসেছিল। আমি এক মনে শুধু মধুসুন্দরী দেবীকে ডেকে গিয়েছিলাম। অন্যদিকে উপেন্দ্র নারায়ণ আস্তে আস্তে রাজপরিবারের সকলকে এক এক করে ডেকে এনে সমস্ত গ্রামবাসীর সামনে হত্যা করছিল নৃশংসভাবে। মোহিনীও করছিল অন্তিম যজ্ঞ। মোহিনীর প্রধান উদ্দেশ্য ছিল শয়তানকে জাগানো। শয়তান যদি একবার জেগে যেত তাহলে মোহিনী এবং উপেন্দ্র নারায়ণ অবাধ্য হয়ে যেত। মধুসুন্দরী দেবী সেটারই ইঙ্গিত দিয়েছিলেন আমাকে। কিন্তু কথায় বলে না, রাখে হরি তো মারে কে। ওদের যাগযজ্ঞের ক্রিয়া শেষ হওয়ার আগেই সম্পন্ন হলো আমার যজ্ঞক্রিয়া, আর তখনই আবার যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন হলো মধুসুন্দরী দেবী নিজে। এই রূপ আমি মধুসুন্দরী দেবীর আগে কখনো দেখিনি। সেই সৌম্যকান্তি রূপ আর নেই। তিনি যেন এখন উগ্রচণ্ডা রূপে বিরাজমানা। 10 হাতে 10 অস্ত্র নিয়ে অসুর বিনাশে উদ্যত তিনি। আস্তে আস্তে আকাশের থেকেও বড় হতে শুরু করলেন। মোহিনী এবং উপেন্দ্র নারায়ণ দুজনেই ভয় পেয়ে গেল, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু তবুও নিরস্ত্র হলো না। দেবী তাদের উদ্দেশ্যে বললেন, হে মূর্খের দল, নিজেদের কাজ থেকে বিরত হও, তা না হলে এর ফল হবে মৃত্যু। তবুও তারা তার কথা শুনল না। দেবীর আক্রোশে দেবীর ত্রিনয়ন থেকে বেরোনো অগ্নিচ্ছটা মোহিনী এবং উপেন্দ্র নারায়ণকে ধ্বংস করে দিল। এই দৃশ্য নিজের চোখে দেখাও যে কত পুণ্যের তা অনুভব করতে পারলাম আমি একমাত্র সাক্ষী হিসেবে, কারণ তখন বাকিরা জ্ঞান হারিয়েছে। শত্রু দমনের পর দেবী আবারও ফিরে গেলেন তার সৌম্যকান্তি রূপে। তিনি আমার কাছে এলেন, বললেন, প্রিয়, আমি যতদিন তোমার প্রেয়সী হয়ে থাকব ততদিন তুমি হেরে যাবে সেটা কখনোই ভেবো না। আমি আবারও বলবো, তোমার উদ্দেশ্য যতদিন সৎ পথে থাকবে ততদিন আমি তোমার সঙ্গে থাকব। এবার মন্ত্র বলে এই রাজবাড়ির স্মৃতি গ্রামবাসীর মন থেকে মুছে দাও। আর এই 4 বছর ধরে এই 2 পাপিষ্ঠ যাদের হত্যা করেছিল তাদের আমি প্রাণ ফিরিয়ে দিলাম।
এখন থেকে এই গ্রাম বিপদমুক্ত। এবার আমি আসি প্রিয়, ভালো থেকো। এই বলে দেবী অন্তর্হিত হলেন। আমিও আমার প্রতিজ্ঞাবশত তাদের মন থেকে এই সব স্মৃতি এবং ইতিহাস সরিয়ে দিয়ে আবার পথেই বেরিয়ে পড়লাম। এই বলে তারানাথ থামলেন। কিশোরী আর আমি এই গল্প শুনে প্রায় বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে রইলাম। কখন যে ভোর হয়ে গিয়েছে তার খেয়ালও নেই। তারানাথ বললেন, কি হে, তোমাদের মুখ থেকে যে আর বাক্য সরছে না? বলি, ইহজগতে আছো নাকি? আমার আর কিশোরী সম্বিত ফিরল। শুধু এটুকুই বুঝলাম, দুষ্ট শক্তি বা অশুভ শক্তির দমন অনিবার্য, সেটা যেভাবেই হোক না কেন। সেদিন আমরা ভোর হতে না হতেই বাড়ি ফিরে এসেছিলাম। ঠাকুরমশাইয়ের টোটকার জোরে কিশোরীর সমস্যাও মিটাতে বাধ্য হয়েছিল। কিশোরী সেদিন মানতে বাধ্য হয়েছিল যে তারানাথ তান্ত্রিকের মধ্যে কিছু একটা অলৌকিক ক্ষমতা আছে। আর আমি তো মুখে না বললেও প্রথম দিন থেকেই মেনে চলেছি যে মানুষটা আর 5টা ভণ্ড সাধুর মতো নয়। ওই যে কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও মোহিনী। আজকের গল্প পাঠে ছিল সায়ন্তন, সূত্রধরে আমি তৃষা, এবং আমার সাথে অন্যান্য চরিত্রে ছিল আর্য, সায়ন্তন, শঙ্খ, সৌম্যদীপ, রুভিনা, প্রভাকর, নীল এবং পার্থ। গল্পের নাট্যরূপদানে ছিল শঙ্খ, প্রচ্ছদে সৌভিক, শব্দ সংযোজনে সুদেশনা, ভিডিও মোশনে রণজয়, শব্দগ্রহণ এবং স্পেশাল এফেক্টসে শঙ্খ এবং রণজয়। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্টের মাধ্যমে আমাদের জানিও তোমাদের মতামত। আর ভবিষ্যতে আরও কী ধরনের গল্প তোমরা আমাদের কাছ থেকে শুনতে চাও তাও আমাদের কমেন্টে জানিয়ে দিও অতি অবশ্যই। আমাদের ফলো করতে পারো ফেসবুক পেজের লিংক তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ধন্যবাদ।